শুরুতে 2092 সালের সময় দেখা যায় যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছে। পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব চলে যেতে থাকে। যার পরে মাল্টি বিলিয়নিয়াররা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করে, আর তারা স্পেসের মধ্যে একটা আনকমন বিউটিফুল স্পেস স্টেশন বানায়, যেখানে তাদের বাছা করে কিছু মানুষদের রাখা হয়। এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা এটাকে পৃথিবীর মতো একটা ডোম তৈরি করেছে, যেটার ভেতর রয়েছে সবুজ শ্যামল গাছপালা, অনেক নদ নদী এবং পশু পাখি ইত্যাদি। আর এইসব কিছু একজনের জন্যই হয়েছে, আর সে হচ্ছে ইউটিএস এর হেড জেমস সালিভান। এখানে কিছু রিপোর্টার সালিভানের সাথে দেখা করতে আসে তার পরবর্তী প্রজেক্ট অর্থাৎ মার্চ প্রজেক্টের তথ্য নিতে। সালিভান তাদের বলে সে মঙ্গল গ্রহে একটা টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটা গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে। সেখানে মানুষরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে, শীঘ্রই সব মানুষরা সেখানে শিফট হতে পারবে, আর আগামী 4 দিনের মধ্যে তারা একটা অ্যানাউন্সমেন্ট করবে। জেমসের কথা শুনে জানা যায় সে মানুষদের উপর রেগেছিল, কারণ তার অনুযায়ী মানুষরা পৃথিবীর এবং প্রকৃতির অনেক বড় ক্ষতি করেছে। পরিবেশ দূষণ, গাছ কাটা ইত্যাদি এসব করার কারণে আজ পৃথিবী ধ্বংসের পথে। আর এই জন্য সে কিছু বাছাই করা মানুষকে তার এই মহাকাশ স্টেশনে এনেছে, আর 90% লোক এখনো পৃথিবীতে বসবাস করছে। এইগুলো শুনে সেখানে থাকা একজন রিপোর্টার রেগে যায়। সে বলে, আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন, সাথে এখন মার্চেও যাচ্ছেন, কিন্তু সেই মানুষগুলোর কি হবে যারা এখনো পৃথিবীতে যেমনি করে দিন কাটাচ্ছে? আপনাদের তাদের ব্যাপারেও ভাবা উচিত। এরপর আমরা মহাকাশে স্পেস স্টেশনের পাশে থাকা বিভিন্ন স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দেখতে পাই, যেগুলো এদিক ওদিক ময়লা আবর্জনার মতো পড়ে রয়েছিল। আর এই আবর্জনাগুলো পরিষ্কার করে স্পেস সুইপাররা। এখানে আমরা স্পেস সুইপারের একটি গ্রুপ দেখতে পাই, যাদের মধ্যে 4 মেম্বার রয়েছে। ক্যাপ্টেন জেং তাদের লিড করে, দ্বিতীয় মেম্বার হচ্ছে তাইহো, তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক, আর চতুর্থ নম্বরে বব, যে কিনা একজন ফিমেল রোবট। এই 4 জন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করছিল, কিন্তু তার অনেক টাকা কামাতে চাই। এখন একদিনে এই ক্রু মেম্বাররা কন্টেনার পরিষ্কার করার সময় একটা ছোট বাচ্চাকে সেখানে দেখতে পাই। তারা বাচ্চাকে শিপে নিয়ে আসে। বাচ্চাটার নাম ছিল দোথরি। এরা প্রথমে তাকে ইউটিএস সিটিজেন মনে করে, তবে কিছুক্ষণ পর তারা একটা খবর দেখতে পাই, যেখানে তার মতো দেখতে একটা মেয়েকে, যে আসলে রোবট ছিল, তাকে টেররিস্টরা অ্যান্ড্রয়েড বোম হিসেবে ব্যবহার করেছে, যার কারণে একটি জায়গায় 100 জনের মৃত্যু হয়ে যায়। এখন এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ দোথরি একজন রোবট যার ভেতর হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে, যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটাতে সব মেম্বার ভয় পেতে থাকে। তাইহো তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন পাই, আর এই ফোন থেকে ডাক্তার ক্যাং নামের এক ব্যক্তিকে অনেক কল করা হয়েছে। এখানে দোথরি মূলত একটা এআই ছিল, যার কিনা ছিল বিশেষ কিছু পাওয়ার। আমরা দেখতে পাই সে স্পেসশিপের মধ্যে একটা মৃতপ্রায় গাছকে দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে আবার জীবিত করে দেয়। তাইহো সবাইকে বলে ব্ল্যাক ফক্স নামক একটা টেররিস্ট অর্গানাইজেশন দোথরির পেছনে পড়েছে, আমরা বরং তাদেরকে কল করি এবং দোথরির বিনিময়ে $2 মিলিয়ন তাদের কাছ থেকে দাবি করি। এতে আমাদের টাকার সমস্যাটাও সমাধান হয়ে যাবে। এই কথায় সবাই রাজি হয় এবং তারপর তারা সেই স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে ডক্টর ক্যাং নামক সেই ব্যক্তিকে কল করে। ডক্টর ক্যাং দোথরির বিনিময়ে $2 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। সে তাদেরকে বলে দোথরিকে নিয়ে একটি ক্লাবে এসে পড়তে, কিন্তু এই কলটা হ্যাক হয়ে যায়, যার কারণে সালিভান তাদের মধ্যে হয় সকল কথা জেনে যায়। এখন তারা দোথরিকে নিয়ে যখন ক্লাবে আসে, তখন দোথরিকে দেখে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়, কেননা দোথরির ভেতরে থাকা বোম সম্পর্কে তারা সকলে জানতো। এদিকে সালিভানের টিমও সেখানে এসে পড়ে দোথরিকে ধরতে এবং দোথরির কিডন্যাপারদের মারতে। তারা দোথরিকে মারতেই যাবে, এমন সময় দোথরিকে বাঁচাতে তাইহো সেখানে এসে পড়ে। সালিভানের দল তাদের সবার উপর হামলা করে, কিন্তু তখন দোথরির টাইগার ও তাইহোর চারপাশে একটা ফোর্স ফিল্ড ক্রিয়েট করে, যার ফলে তারা সকলে ব্লাস্ট থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে আমরা ইউটিএস এর হেডকোয়ার্টার দেখি, যেখানে সালিভান কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পর্কে জানতে পেরে বেশ বিরক্ত হয়। সালিভান এই সময় একটা মিটিং এ ব্যস্ত থাকে, যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি, যার মাধ্যমে তারা মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযুক্ত একটা সবুজ গ্রহে পরিণত করে তুলেছে। এই টেকনোলজিকে ন্যানোপডস বলা হয়। এই টেকনোলজির সাহায্যে যে কোনো নর্মাল প্ল্যান্ট কনভার্ট হয়ে একটা সুপার প্ল্যান্টে পরিণত হয়। এই প্রক্রিয়া একটি সাধারণ গাছ মঙ্গল গ্রহের এনভায়রনমেন্ট এবং সেখানের মাটির সাথে অনুকূল হয়ে কিছুদিনের মধ্যে বড় গাছ হয়ে যায়, আর এই প্রক্রিয়াটাকেই বলে ন্যানোপডস। কিন্তু এমন সময় সালিভান একটা নোংরা গোগলস দেখে প্রচন্ড রেগে যেতে শুরু করে। তার কণ্ঠস্বর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমেষের মধ্যেই সে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। এদিকে শিবে ফেরত আসার পরে দোথরি অবশেষে শান্ত হয়, আর সে সবাইকে বলে তার আসল নাম কর্টনিম। ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, বিশেষ করে টাইগারের সাথে। কিন্তু তাইহো দোথরি থেকে দূরে থাকতে শুরু করে। দেখা যায় বব নামক রোবটটি দোথরির মেকআপ করতে করতে তাকে তাইহোর অতীত সম্পর্কে বলতে থাকে, আর আমরা জানতে পারি অনেক আগে তাইহো একজন স্পেস গার্ড হিসেবে কাজ করত।
এবং তার কাজ ছিল অবৈধ ইমিগ্রেন্টের মেরে ফেলা। এভাবে সে একদিন ইমিগ্রেন্টের পুরো একটা পরিবারকে মেরে ফেলে, কিন্তু তারপরে সে একটা ছোট্ট শিশুকে পায়। তাইহু সিদ্ধান্ত নেয় যে সে এই শিশুটিকে নিজের সাথেই রাখবে। শিশুটির নাম ছিল সনউই, যাকে তাইহু এখন নিজের সাথেই রাখতে শুরু করে, তার লালন পালন করে। কিন্তু সনউই বড় হলে তাইহু জানতে পারে লাউড নয়েজের কারণে সনউইর হিয়ারিং নার্ভস ড্যামেজ হয়ে গিয়েছে, যার কারণে সে কানে শুনতে পায় না। আর এর জন্য তাইহুই দায়ী ছিল। তাই সে প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর কাউকে মারবে না। কিন্তু ডিউটি ঠিকভাবে পালন করতে না পারায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয়, যার ফলে সে একদম পথে এসে পড়ে। সে জুয়া খেলতে শুরু করে, আর এই সময়গুলোতে সে সনউইকে ইগনোর করতে শুরু করে। একদিন যখন সনউই খাবার খুঁজছিল, ঠিক সেই সময় স্পেস থেকে অনেক বড় কিছু একটা সে এরিয়ায় পড়ে যায়, যার কারণে সে পুরো এরিয়া ধ্বংস হয়ে যায়। তাইহু সেই সময় একটা শিপের ভেতরে ছিল, যার ফলে সে বেঁচে যায়। কিন্তু তার চোখের সামনে তার ছোট্ট সনউই স্পেসের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়। এরপরে তাইহু সনউইকে খোঁজার জন্য স্পেসে লস্ট অ্যান্ড ফাউন্ড অর্গানাইজেশনের সাথে কথা বলে, কিন্তু তাইহুর কাছে তাৎক্ষণিক কোনো টাকা না থাকায় অর্গানাইজেশনটি তাইহুকে 3 বছরের সময় দেয় অর্থ জোগাড় করার জন্য। 3 বছর পরে তারা সনউইকে খোঁজার অভিযান শেষ করে জানাবে যে তারা সনউইকে পেয়েছে কিনা, এবং সনউই যেখানেই থাকুক না কেন তাকে তাইহুকে দিয়ে দেওয়া হবে বা আবর্জনার সাথে কোথাও ফেলে দেওয়া হবে। আর এটাই ছিল তাইহুর কাহিনী। এই কারণেই তাইহুর অনেক টাকা প্রয়োজন, আর এই জন্যই সে দোথরির সাথে কোনো রকম বন্ডিং করতে চাইছে না। ভিডিওতে ফিরে আসছি, তার আগে বলে দিই, তোমরা যারা মুভি লাভার আছো এবং এই ধরনের সুন্দর সুন্দর মুভি সিরিজগুলো আরও দেখতে চাও, তাহলে নেটফ্লিক্সে দেখতে পারো। মানি হাইস্ট, লুসিফার, পুষ্পার আপকামিং পার্টগুলো, ওয়েডনেসডে ও ডার্ক ইত্যাদি এমন অসংখ্য মাস্টারপিস মুভি সিরিজ নেটফ্লিক্সেও রয়েছে এবং নেটফ্লিক্সে আসে। আমি বিশ্বস্ত একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে দিয়ে রেখেছি, যেখান থেকে তোমরা সবচেয়ে কম দামে নেটফ্লিক্স এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের ডেডিকেটেড অ্যাকাউন্ট নিতে পারবে, যেটার অ্যাক্সেস আর কারো কাছেই থাকবে না। তাই পিন কমেন্টে দেওয়া মুভিজ অন ভিডিওর ওয়েবসাইট ভিজিট করে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারো, অথবা ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমেও খুব সহজে নিতে পারবে। তারা দ্রুত ডেলিভারি দেয়। তাই আজই মুভিজ অন ভিডিওর ওয়েবসাইট থেকে তোমার অ্যাকাউন্টটি লুফে নাও এবং নেটফ্লিক্সের সব মুভি সিরিজগুলো দেখা শুরু করে দাও। পরের দৃশ্যে আমরা সালিবানের অফিস দেখতে পাই, যেখানে সালিবান সেই রিপোর্টারকে বন্দি করে রেখেছিল। আমরা সালিবানের অতীত সম্পর্কে জানতে পারি যে যখন সে 6 বছরের ছিল, তখন একটা টেররিস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলে। আর সেই থেকেই সালিবানের ইচ্ছা ছিল আরও বেটার একটা পৃথিবী তৈরি করা, যেখানে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে। আর এটাও জানা যায় এনভায়রনমেন্ট, পৃথিবী কিংবা মঙ্গল গ্রহ, এই কোনো কিছুরই আসলে সালিবানের কোনো পরোয়া ছিল না। এমনকি সে পৃথিবীর রিসোর্সগুলো ব্যবহার করেই মহাকাশে স্পেস স্টেশন বানিয়েছে। আর এরপরে সেই রিপোর্টারকেও মেরে ফেলা হয়। এরপরে দেখা যায় তাদের শিপের ভেতর বাহির থেকে কেউ এসে দোথরিকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টাইগার এবং তাইহু তাদের ধরে ফেলে। এই লোকটির নাম ছিল করং, যে কিনা ছিল ব্ল্যাক ফক্স নামক সেই টেররিস্ট অর্গানাইজেশনের একজন সদস্য। আর এখানে একটা ইন্টারেস্টিং পার্ট রিভিল হয়, তা হচ্ছে করং সবাইকে বলে দোথরি আসলে কোনো এআই নয়, বরং দোথরিও একজন মানুষ। দোথরি হচ্ছে ন্যানোবায়োটিক সায়েন্টিস্ট ডক্টর ক্যাং এর মেয়ে। দোথরি জন্মগতভাবে একটা বিশেষ রোগে আক্রান্ত, যার কারণে সে না কথা বলতে পারতো না চলতে পারতো। তাই ডাক্তার ক্যাং তার শরীরে ন্যানোপডস ইনজেক্ট করে দেয়। এতে করে দোথরি সম্পূর্ণরূপে সুস্থ তো হয়ে যায়, কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার এসে পড়ে। ফলে সে অন্যান্য ন্যানোপডসের সাথে যোগাযোগ করতে পারে, অনেক কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন সালিবানের কানে কথা গেল, তখন সে দোথরিকে ব্যবহার করে পৃথিবীকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করে দেয়। সে আরও বলে ব্ল্যাক ফক্স কোনো টেররিস্ট গ্রুপ নয়, বরং এনভায়রনমেন্ট গ্রুপ। তারা জানায় যে যখন তারা সালিবানের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, তখন তারা সালিবানকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সে পৃথিবীর সমস্যার সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করলো। কিন্তু তখনই সালিবান স্পেস গার্ডের ব্যবহার করে তাদেরকে মারার চেষ্টা করে এবং মিডিয়ার ব্যবহার করে সকলের সামনে তাদেরকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করে। সালিবানের কাছে মানুষ খুবই বিভৎস একটা প্রাণী, এবং তার মঙ্গল গ্রহের প্রজেক্ট একদম সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সে পৃথিবীকেও শেষ করে দিবে। এমনকি সে দোথরিকেও মেরে ফেলতে চায়, কিন্তু ন্যানোপডসের কারণে দোথরি বেঁচে আছে এবং ন্যানোপডসকে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেই ধ্বংস করা সম্ভব। তাই সে তার একটা ফ্যাক্টরিতে একটা কোর তৈরি করেছে, একটা গ্র্যাভিটি ইঞ্জিন, যেখানে সে হাইড্রোজেন বোম স্টোর করবে এবং দোথরিকে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা ব্লাস্ট করিয়ে দিবে। এতে করে সেই ফ্যাক্টরি এবং ন্যানোপডস তো ধ্বংস হবেই, তার সাথে দোথরিও মারা যাবে এবং এরপর পৃথিবীর উপর তা ক্র্যাশ করবে। এতে প্রায় 3 বিলিয়ন মানুষ মারা যাবে। এসব কথাবার্তার চলা অবস্থাতেই সালিবানের মানুষজন সেখানে এসে তাদের উপর হামলা করে দেয়। তারা সকলে কোনো মতে সেখান থেকে বেঁচে পালায়। পালাতে পালাতে তারা ন্যানোপডসের ফিল্ডে এসে পড়ে, কিন্তু সালিবানের লোকগুলো ন্যানোপডস দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু দোথরির সাহায্যে তারা বেঁচে যায়।
এরপরে ডক্টর ক্যাং তাদেরকে কল করে এবং তার সাথে দেখা করার জন্য একটা বিশেষ জায়গাতে তাদেরকে ডাকে। তারা সকলে সেখানে পৌঁছায়। তারা দৌত্রিকে ডক্টর ক্যাং এর কাছে হস্তান্তর করতেই যাবে, এমন সময় সালিভান তার রোবটস নিয়ে সেখানে এসে পড়ে এবং ব্ল্যাক ফক্সের সকল মেম্বারদের মেরে ফেলে, এমনকি ডক্টর ক্যাংকেও। কিন্তু ক্যাপ্টেন জ্যাং তার দাঁতের ভেতরে একটা বোম লুকিয়ে রেখেছিল, যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু সালিভান সেই বোম সম্পর্কে আগে থেকেই জানতো। সে ক্যাপ্টেন জ্যাং এর মুখ থেকে সে বোম বের করে ডিফিউজ করে দেয়। আসলে ক্যাপ্টেন জ্যাং একটা সময় সালিভানের একজন স্কিল্ড ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু পরবর্তীতে সে সালিভানের বিরুদ্ধে যায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এই কারণে সে ইউটিএস থেকে পালিয়ে প্রতি বছর কোথাও না কোথাও তার আইডেন্টিটি লুকিয়ে বসবাস করছিল। সালিভান তাইহুর সাথে একটা চুক্তি করে। সে বলে সে তাইহুকে $2 মিলিয়ন দিতে রাজি, কিন্তু এর পরিবর্তে তাকে দৌত্রিকে দিয়ে দিতে হবে। তাইহু তার সন্তানকে বাঁচাতে মরিয়া ছিল, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে দৌত্রিকে সালিভানের কাছে দিয়ে দিতে বাধ্য হয়। তারপর সালিভান দৌত্রিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এই টাকা ক্যাপ্টেন জ্যাং, টাইগার এবং বব নিতে রাজি নয়, কেননা তারা যে কোনো মূল্যে দৌত্রিকে বাঁচাতে চাচ্ছিল। এই কথা শুনে তাইহু সেই টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে সেই টাকাগুলো দিয়ে দেয়। এরপর তাইহু সনউইয়ের অবশিষ্টাংশ পায়, যেটা দেখে সে কান্নাকাটি করতে শুরু করে। সে সনউইয়ের একটা নোটবুকও পায়, যেখানে সে লিখেছিল, আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই এবং সকলের সাহায্য করতে চাই। এসব পরে সে একেবারে ভেঙে পড়ে এবং টাকা নিয়ে পুনরায় সেই শিপে ফিরে আসে আর সকলের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে দৌত্রিকে বাঁচানোর জন্য প্রস্তুত। যার পরে তারা সকলে মিলে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে আসার পরে জ্যাং বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং বলে এটা একটা হাইড্রোজেন বোম, যেটার রেডিয়াস ছিল 5000 কিলোমিটার। এটা বিস্ফোরিত হলে এটা থেকে উৎপন্ন ক্রিপ্টনিক ওয়েভের কারণে সকল ন্যানোপডস মারা যাবে, আর ন্যানোপডস মারা গেলে দৌত্রিও আগের মতো সুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে সেও মারা যাবে। এছাড়াও এতে এতটা ধ্বংসযোগ্য হবে যে পৃথিবীও ক্র্যাশ করবে। এখন একমাত্র উপায় ছিল এই বোমটাকে 5000 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। এমন সময় সেখানে সালিভান এবং তার লোকজন এসে পড়ে। টাইগার তাদের সাথে অনেক মারামারি করে এবং তাদের সকলকে মেরে ফেলে। এরপরে তারা দৌত্রি এবং সেই বোমটাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অ্যাটাকিং ড্রোন তাদের পিছু নিয়ে আক্রমণ করে, কিন্তু এমন সময় ক্যাপ্টেন জ্যাং এমার্জেন্সি চ্যানেল অন করে আর সকল স্পেস সুইপারদের কাছ থেকে সাহায্য চাই এবং তাদের সকলকে সালিভানের আসল রূপ সম্পর্কে জানায়। এই কথা জানার সাথে সাথে সকলেই তাদের নিজস্ব শিপ নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা সকলে মিলে সেই ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে। তারা যখন অরবিট ক্রস করবে তখনই সালিভান সেখানে এসে তাদের উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু সে দেখতে পায় দৌত্রি তো সেই শিপে ছিলই না। আমরা জানতে পারি আসলে ক্যাপ্টেন জ্যাং দৌত্রিকে তার অন্য এক স্পেস সুইপার বন্ধুর শিপে রেখে এসেছে, আর এখন তাদের শিপে শুধুমাত্র সেই বোমটাই ছিল। তবে তারা জানতো যদি বোমটি তাদের শিপের মধ্যেই ব্লাস্ট হয় তাহলে তারাও মারা যাবে, তাই তারা সকলে একে অপরকে শেষবারের মতো বিদায় বলে। এসব দেখে সালিভান অনেক রাগান্বিত হয়, কেননা তার শিপও তাদের শিপেরই কাছে ছিল, তাই ব্লাস্ট হলে সেও মারা যাবে। দেখতে দেখতে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। এবং সেই ব্লাস্টে সালিভান মারা যায়। দৌত্রি এবং ন্যানোপডস যেহেতু অনেক দূরে ছিল তাই তারা বেঁচে যায়, আর এই সময় দৌত্রির ন্যানোপডস ব্যবহার করে সেই 4 জনকে বাঁচিয়ে ফেলে। শেষে আমরা দেখতে পারি বব রোবট, যে কিনা মূলত একটা ফিমেল রোবট ছিল, সে মেয়েদের সিনথেটিক্স স্কিন নিজের শরীরে লাগিয়ে নেয়, যার কারণে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এদিকে তারা 4 জন একটা নতুন শিপ কিনে। क्यों पहचाना नहीं? Averted what could have been a mega disaster till he suffered. हमारे इलाके में घुसे कैसे? Engine start करो। এরপর দেখা যায় দৌত্রিও মাঝে মধ্যে পৃথিবীতে যে গাছপালাকে জীবিত করত, যার কারণে আস্তে আস্তে পৃথিবীর এনভায়রনমেন্ট ভালো হতে শুরু করে। পুরোটা সময় আমাদের লাগছিল তাইহু নিজের মেয়ের সন্ধানেই ছিল, অর্থাৎ সনউইয়ের সন্ধানে, কিন্তু সনউই আসলে সে অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। তাই তাইহু কেবল তার মেয়ের অবশিষ্টাংশটুকুর সন্ধানেই ছিল, যেন সে তাকে শেষবারের মতো একবার দেখতে পারে, আর এই জন্যই সে টাকা জোগাড় করছিল। এরপর আমরা দেখি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাইহু দৌত্রির সাহায্যে তার মেয়ের একটা রিফ্লেকশন তৈরি করে, যার কারণে সে তার মেয়েকে শেষবারের মতো গুড বাই বলার সুযোগ পায় এবং এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়।